হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি পরীক্ষার জন্য ক্লাসের আজ হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 32, 32 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সকলকে স্বাগত। আজকেও আমাদের অন্যান্য দিনের মতো থাকবে 25টি প্রশ্ন। আজকেও আমরা 25টি প্রশ্ন করব, ঠিক আছে? তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছ। এসএসসি গ্রুপ সিডি কেন, ওয়েস্ট বেঙ্গল সরকার, কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো বিশেষ করে তৈরি করা হয়েছে সেটগুলো ওয়েস্ট বেঙ্গল সিডি পরীক্ষার জন্য। চলো তাহলে শুরু করা যাক ক্লাসটা। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমাদের ক্লাসটা হয়ে থাকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় ব্যক্তির নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আগামী সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নটা হতে চলেছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, আর আগামী যেহেতু একজন ভারতীয় প্রথম মহাকাশ স্টেশনে যাচ্ছেন, তাই প্রশ্নটা আগামী সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। নামটা হচ্ছে শুভাংশু শুক্লা। কি নাম? শুভাংশু শুক্লা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মহাকাশচারী যদি বলা হয়, মহাকাশচারী বললে দ্বিতীয় মহাকাশচারী। মহাকাশচারী যদি বলা হয় তখন হবে দ্বিতীয় মহাকাশচারী, কিন্তু কারণ প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে রাকেশ শর্মা 1984 সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন, ঠিক আছে? 1984 সালে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু আর তিনি হচ্ছেন, এই শুভাংশু শুক্লা হচ্ছে দ্বিতীয়। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় যদি বলা হয় তখন হবে শুভাংশু শুক্লা। স্পেস এক্স যে সংস্থা, সেই সংস্থার ফ্যালকন 9 বলে একটি রকেটে করে তিনি এইখানে পৌঁছান, ঠিক আছে, মহাকাশ স্টেশনে। তাহলে নামটা শুধু মনে রাখলেই হবে, শুভাংশু শুক্লা, অপশন সি। পরবর্তী প্রশ্নে চলে যাব, 2 নম্বর। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে 2 নম্বর প্রশ্ন, কোন দেশে অবস্থিত ইয়ালা গ্লেশিয়ারকে এশিয়ার প্রথম মৃত গ্লেশিয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে? ইয়ালা গ্লেশিয়ার একটা গ্লেশিয়ার বা হিমবাহ, সেই হিমবাহের নাম হচ্ছে ইয়ালা। ইয়ালা গ্লেশিয়ারকে কি বলা হচ্ছে? এশিয়ার প্রথম মৃত গ্লেশিয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। কোন দেশের ইয়ালা গ্লেশিয়ার? কারেক্ট আনসার হবে নেপাল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেপালের ইয়ালা গ্লেশিয়ার হচ্ছে এশিয়ার প্রথম মৃত গ্লেশিয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেপাল সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। নেপালের রাজধানী পরীক্ষায় আসে অনেক সময়। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, আমরা সবাই জানি। নেপালের মুদ্রা হচ্ছে নেপালিজ রুপি। আমাদের যা মুদ্রা, নেপালেও হচ্ছে রুপি। নেপালের প্রাইম মিনিস্টার হচ্ছে কেপি শর্মা ওলি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই, কেপি শর্মা ওলি, ঠিক আছে? আর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। তো রামচন্দ্র পাউডেলটাও ইম্পর্টেন্ট, রামচন্দ্র পাউডেল বা পাড়েল বা পাউডেল বলতে পারো, পাউডেল, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি আছে, কোন দেশ ভারতীয় পর্যটক এবং ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য 10 বর্ষীয় গোল্ডেন ভিসা চালু করেছে? 10 বর্ষীয় গোল্ডেন ভিসা চালু করেছে কোন দেশ ভারতের যে পর্যটক এবং ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য? কারেক্ট আনসার হবে ভিয়েতনাম ইজ দ্য কারেক্ট আনসার। ভিয়েতনামে কি করেছে? ভারতীয়দেরকে 10 বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে, যাতে ভারতীয় পর্যটকরা যেতে পারে, সেখানে বসবাস করতে পারে, সেখানে বিনিয়োগ করতে পারে। সেই জন্য ভিয়েতনাম থেকে একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে যে ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ডং, ভিয়েতনামি ডং, ঠিক আছে? ভিয়েতনামের যে রাজধানী, সেই রাজধানীটাও পরীক্ষায় আসে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, ঠিক আছে? ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, এটাও পরীক্ষায় আসে। ভিয়েতনামের প্রেসিডেন্ট লুরং কুরং, এটা মনে রাখতে পারো, নামটা খুব সুন্দর, লুরং কুরং। দরকার নেই লুরং কুরং মনে রাখার, এই ডং আর হ্যানয় এই দুটো মনে রাখো, এটাই কাজ দেবে। ডং হচ্ছে কারেন্সি, হ্যানয় হচ্ছে রাজধানী। 4 নম্বর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যের পেদ্দাপল্লী এলাকায় সাতবাহন রাজবংশের 11টি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করেছে?
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যের পেদ্দাপল্লী এলাকায়, এলাকার নাম হচ্ছে পেদ্দাপল্লী এলাকায় সাতবাহন রাজবংশের 11টি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করেছে বা 11টি প্রাচীন শিলালিপি খোঁজ পেয়েছে। ঠিক আছে, এটা কোথায়? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে, আগে আমরা জানবো যে এই যে সাতবাহন রাজবংশটা প্রতিষ্ঠা করেছিল কে? সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠা করেছিল সিমুক। কে প্রতিষ্ঠা করেছিল? সিমুক। ঠিক আছে, সিমুক প্রতিষ্ঠা করেছিল। মৌর্য বংশ যখন ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে, তারপর শুঙ্গ বংশ এবং কান্য বংশের সাথে যুদ্ধ করে সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠা করেছিল সিমুক। সেই সাতবাহন রাজবংশ বিস্তৃত ছিল কোন কোন রাজ্যের মধ্যে বলে দিচ্ছি তোমাদের। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর যেমন হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঠিক আছে, তারপর হচ্ছে কর্ণাটক। এই রাজ্যগুলির মধ্যে বিস্তৃত ছিল। তো তার মধ্যে তেলেঙ্গানাতে এই যে 11টি শিলালিপি পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? তেলেঙ্গানা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, তেলেঙ্গানাতে। নেক্সট আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নটা কি আছে। ভারতীয় সেনা কোথায় তিস্তা প্রহার নামক সৈন্য অভ্যাস আয়োজন করলো? তিস্তা প্রহার, তিস্তা নদীটা কোথায় আছে প্রথম আমরা যদি জানতে পারি তাহলেই বুঝতে পারবো যে তিস্তা প্রহার নামক যে সৈন্য অভ্যাস এক্সারসাইজ ভারতীয় সেনা কোথায় করেছে। তিস্তা নদী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্ন দেখব। 2025 সালের মে মাসে কোন রাজ্য ভূগর্ভস্থ জলের সংকট মোকাবিলায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ওয়াটার অ্যাটলাস 2025 চালু করেছে? মানে ভূগর্ভস্থ জলের যে সংকট, সেই সংকটকে মোকাবিলা করার জন্য এআই সক্ষম ওয়াটার অ্যাটলাস 2025 চালু করেছে। কোন রাজ্য করেছে? হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার। হরিয়ানা এটা করেছে। আমরা প্রথম থেকে 6টা প্রশ্ন করলাম, 6টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই প্রশ্নটাও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ছি। অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করার জন্য নিরাপত্তা বাহিনী কোন অভিযান শুরু করেছে? আমাদের নিজের দেশে, আমরা নিজের ধর্মস্থানে যাব, সেখানেও আমাদেরকে নিরাপত্তা নিতে হচ্ছে। কি দুর্ভাগ্যের ব্যাপার আমাদের। তো নিজের দেশে ঘোরাফেরা করব, তখনও আমাদের নিরাপত্তা নিতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা অমরনাথ যাত্রাতে যাওয়ার জন্য কি চালু করেছে? অপারেশন শিব। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কি চালু করেছে? অপারেশন শিব চালু করেছে। অপারেশনটার নাম হচ্ছে অপারেশন শিব। আর গতকাল ক্লাসে একটা অপারেশন বলেছিলাম, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। ছত্তিশগড় এবং তেলেঙ্গানার রাজ্যের বর্ডারে যে মাও এলাকা, সেই মাও এলাকাকে করার জন্য যে অপারেশন চালু করা হয়েছে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। তারপর পাহেলগাঁও হামলার পর পাকিস্তানের কিছু ঘাঁটি উড়িয়ে দেওয়া হলো, সেই যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। তারপর একটা হলো অপারেশন কাগার, আর এই হচ্ছে অপারেশন শিব। তাহলে 4টে অপারেশন মনে রাখতে হবে। 8 নম্বর, কোন খেলোয়াড় নিজের কেরিয়ারে 100তম সিঙ্গেল খেতাব জয় করে টেনিস ইতিহাসে একটি নতুন ইতিহাস গড়লেন? এই প্রথম কোনো টেনিস খেলোয়াড় 100টি সিঙ্গেল খেতাব জিতেছেন। সেই টেনিস খেলোয়াড়ের নাম হচ্ছে নোভাক জকোভিচ। ঠিক আছে, 100টি সিঙ্গেল জিতেছেন, কিন্তু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল নয়। ইন্টারন্যাশনাল সিঙ্গেল যদি বলা হয় তাহলে তিনি ইন্টারন্যাশনাল জিতেছেন 24টি, নোভাক জকোভিচ। আর মহিলাও আছেন একজন, 24টা, সেই মহিলার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। আর এই যে অপশন ডিতে সেরেনা উইলিয়ামস, একজন মহিলা টেনিস প্লেয়ার, তার আছে 23টা। রজার ফেডারারের আছে 23টা, না রাফায়েল নাদেল 23টা গ্র্যান্ড স্লাম, রজার ফেডারার 22টি গ্র্যান্ড স্লাম। এত কিছু মনে রাখার দরকার নেই, নোভাক জকোভিচের সব থেকে বেশি আছে। তো নোভাক জকোভিচ গ্র্যান্ড স্লাম, এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি। 9, সম্প্রতি প্রকাশিত পিএমও মানে প্রাইম মিনিস্টার অফিস থ্রো দ্য ইয়ার্স বইটি কে লিখেছেন? প্রাইম মিনিস্টার্স অফিস থ্রো দ্য ইয়ার্স, এই বইটি লিখেছেন হিমাংশু রায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হিমাংশু রায় বইটি লিখেছেন, রিসেন্টলি পাবলিশ হয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্যই। 10 নম্বর প্রশ্ন, সেন্সাস 2011 নিম্নের কোন দেশ 10টি সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশের মধ্যে নয়? অর্থাৎ 10 মোস্ট পপুলাস সিটি ইন দ্য ওয়ার্ল্ড, পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাদের মধ্যে
এই যে 4টি অপশন আছে সেগুলোর মধ্যে কে নয়? তো যে 10টি দেশের কথা বলা হচ্ছে, প্রথম 10টি দেশ জনসংখ্যার নিরীক্ষে প্রথম 10টি দেশের মধ্যে নিম্নের কোনটি নয়? তো এটা 2011 সেন্সাস থেকে বলা হচ্ছে। আমি বর্তমান রিপোর্টটা তোমাদের বলছি। বর্তমান রিপোর্টে আমরা যদি যাই তো ইন্ডিয়া আসবে, চায়না আসবে প্রথম 10-এর মধ্যে। পরপর বলে দিচ্ছি, প্রথমে ইন্ডিয়া, তারপরে চায়না, তারপরে ইউএসএ, তারপরে আসবে ইন্দোনেশিয়া। সবগুলো লিখে দিচ্ছি, প্রত্যেকে লিখে নাও। তারপরে হচ্ছে পাকিস্তান চলে আসবে 5 নম্বর, পাকিস্তান। 6-এ চলে আসবে নাইজেরিয়া, 7-এ চলে আসবে ব্রাজিল, 8-এ আসছে বাংলাদেশ, ঠিক আছে। 9-এ চলে আসবে রাশিয়া, তারপর মেক্সিকো, তারপর আসছে মেক্সিকো, ঠিক আছে। তো এই যে 10টা দেশ, তার মধ্যে আমরা কি দেখলাম? এখানে দুটো দেশ আমরা দেখতে পেলাম না, এক হচ্ছে কানাডা এবং জাপান। তাহলে যেহেতু এটা পুরনো প্রশ্ন, 2011 সালের সেন্সাস ছিল, সেই 2011 সালের সেন্সাস হিসেবে প্রশ্নটা দিয়েছে, তাই এখানে উত্তরটা হবে কি? 2011 সালের সেন্সাস থেকে প্রশ্নটা দিয়েছে, তাই এখানে উত্তরটা হবে নাইজেরিয়া। তাই এখানে উত্তরটা হবে কানাডা। আর যদি একেবারে বর্তমান রিপোর্ট, কারেন্ট রিপোর্ট যদি বলা হয়, তো জাপান এবং কানাডা দুটোই উত্তর, কারণ এই দুটোই প্রথম 10-এ নেই। আর 2011 হিসেব বললে কানাডা। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি হলো বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে শীতলতম? বায়ুমণ্ডলীয় যে স্তরগুলো আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই যে থার্মোস্ফিয়ার, এই যে এইগুলোর মধ্যে সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, অপশন এ। মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। 12 নম্বর, নিম্নের কোনটি হলো মহারাষ্ট্রের একটি বিখ্যাত প্রচলিত নৃত্য? মহারাষ্ট্রের ফক ডান্স। সমস্ত রাজ্যের কিছু কিছু ফক ডান্স আমাদের জেনে রাখতে হবে। তো মহারাষ্ট্রের কয়েকটা ফক ডান্স তোমাদের বলে দিই। প্রথম, এই যেমন বিহুটা হচ্ছে আসাম। এই যে গিদ্ধা, এটা আমি বলে দেবো না, এটা তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। মহারাষ্ট্রেরগুলো বলে দিচ্ছি। প্রথমেই সব থেকে বেশি পরীক্ষায় আসে লাভানি, এই যে লাভানি। তারপর পরীক্ষায় আসে কলি, তারপর হচ্ছে তামাশা, তারপর হচ্ছে ডাংরি। মনে হবে তোমাদের যে এতগুলো সব রাজ্যের 3-4টে করে আছে, তো মনে রাখবো কি করে? প্রশ্নোত্তর প্র্যাকটিস করতে করতে অবশ্যই মনে থেকে যাবে। এই লেজিম, এটাও পরীক্ষায় আসে। তো লাভানি, ঠিক আছে। এখানে একটা আমি হোমওয়ার্ক দেব যে গিদ্ধাটা কোন রাজ্যের? কোন রাজ্যের ফোক ডান্স, এটা আমি হোমওয়ার্ক দিলাম। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 13 নম্বর প্রশ্ন বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই সমস্ত ক্লাসের পিডিএফ সংগ্রহ করতে চাইলে সঙ্গে 2024-2025 সালের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, সঙ্গে স্ট্যাটিক জিকের পিডিএফ, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জিকের পিডিএফ, এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কি প্রসেস আছে, কত ফিজ লাগবে, সব কিছু ডিটেলসে আমি বলে দেবো। এই নাম্বারে তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি এক্সাম বলে মেসেজটা করে দাও, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, গজনীর সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে লুট করে? গজনীর সুলতান মাহমুদ, এই গজনীর সুলতান মাহমুদ, এটা 1 নম্বরে একটা মানে লুটপাট করা লোক ছিল। ভারতে এসে অনেক লুটপাট করেছে আর চুরি করে নিয়ে গেছে এখান থেকে অনেক জিনিস। এই গজনীর সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে লুট করেছিল? সোমনাথ মন্দির। যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ মন্দির। সেখান থেকে সোমনাথ মন্দির লুট করেছিল গজনীর সুলতান মাহমুদ, অপশন এ। সোমনাথ মন্দির অনেক সময় পরীক্ষায় আসে যে কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, 1895 সালে মহাত্মা গান্ধী অন্যান্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। তিনি নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। নাতাল কংগ্রেস বা নাটাল কংগ্রেস, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস,
নাটাল ইন্ডিয়ান কংগ্রেস মানে এনআইসি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি? এই এনআইসিটা প্রতিষ্ঠা করেছিলেন সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে যে ভারতীয়রা ছিল সেই ভারতীয়দের মধ্যে যে বিদ্বেষ বৈষম্য সৃষ্টি হচ্ছিল সেটা মেটানোর জন্য শুরু করেছিলেন এবং 1894 সাল, এটা কিন্তু 1895 করা আছে, এটা 1894 সালে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। অপশন সি। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অর্থাৎ হিউমিডিটি মেজারমেন্ট করার জন্য বায়ু বা গ্যাসের হিউমিডিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। এটা আমরা প্রত্যেকেই জানি, হাইগ্রোমিটার। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন দেখব আমরা, গ্রিক শাসক সেলুকাস নিকেটার দ্বারা কোন রাজপুতকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠানো হয়েছিল? সত্যি এই সেলুকাস, বিচিত্র এই দেশ, এই বাণী আমরা সকলেই জানি। তো সেই সেলুকাস নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে মেগাস্তিনিসকে ভারতে পাঠানো হয়েছিল। কাকে? মেগাস্তিনিস। অপশন ডি। গ্রিক। 17 কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করেন? সম্রাট অশোক আগে চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, চণ্ডাশোক। তারপরে তিনি ধর্মাশোকে পরিণত হলেন আর সারা বিশ্বে ধর্ম প্রচার করলেন। সেই সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর, কলিঙ্গ যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর মানুষ মারা গেল। তারপর অশোক চিন্তা ভাবনা করলেন এবং যুদ্ধনীতি ত্যাগ করে দিলেন এবং তিনি ধর্মীয় নীতি গ্রহণ করলেন। তাহলে কলিঙ্গ যুদ্ধ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। 269 269 খ্রিস্টপূর্বাব্দে, না 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 262 হবে। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? লাস্ট যে প্রশ্নটা করেছিলাম একটা গির অরণ্য সম্পর্কে, সেটা অনেকেই কমেন্টে উত্তর দিয়েছিল। গির অরণ্য গুজরাটের গির, যেখানে এশিয়াটিক সিংহ রয়েছে। আর এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক। এটা উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। 19 নম্বর, নিম্নের মধ্যে কোনটি পাতায় সূর্যালোক শোষণ করতে সাহায্য করে? যার ফলে সালোক সংশ্লেষ হচ্ছে। সালোক সংশ্লেষ, যে সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করছে, যার ফলে আমরা সবাই খাবার পাচ্ছি, তো সেটার জন্য প্রধান দরকার হচ্ছে আলোক রশ্মি। এখানে আলোক রশ্মি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। প্রশ্ন থাকে অনেক সময় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এখানে কি হবে? সূর্যালোক শোষণ করতে পারে ক্লোরোফিল, যে পাতায়, উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক থাকে, সেই রঞ্জক সূর্যালোককে শোষণ করে। অপশন বি। 20 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের মধ্যে কি ধরনের শক্তি পরিবর্তন ঘটে? তড়িৎ কোষের মধ্যে কি ধরনের শক্তি পরিবর্তন ঘটে? তড়িৎ কোষ বলতে কি? তড়িৎ কোষ বলতে হচ্ছে ব্যাটারি। ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে কি হচ্ছে? ব্যাটারির মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটছে? এখানে রাসায়নিক পদার্থ দেওয়া থাকে, অ্যাসিড দেওয়া থাকে, H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড থেকে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে বা তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। 21 নম্বর, ভারতে কত সালে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল? ভারতে প্রথম 1862 সালে, একই বছরে 3টে হাইকোর্ট হয়েছিল। প্রথম হলো কলকাতা হাইকোর্ট, তারপর চেন্নাই হাইকোর্ট, তারপর বোম্বে হাইকোর্ট। 1862 সালে। অপশন বি। 22 নিম্নের কোন পদার্থটি একটি জীবাণুনাশক হিসেবে জল পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার হবে ক্লোরিন। জীবাণুনাশক হিসেবে জল পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়। IVF এর সম্পূর্ণ নাম কি? IVF এর সম্পূর্ণ নাম কি? IVF প্রক্রিয়ায়, এটা সম্পর্কে অনেকেই অবগত হইতো। IVF যে প্রক্রিয়া, এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ফার্টিলাইজেশন, IVF। ভারতে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? এটা তো কম করে আমি 10-20 বার বলেছি প্রত্যেকটা সেটে,
যেখানেই প্রশ্ন পেয়েছি যে 1950 সালের 25শে জানুয়ারি কি হয়েছিল? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল, তাই 25শে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। 25 নম্বর প্রশ্ন, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম যে ডান্স, সেই ডান্সটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তামিলনাড়ু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তামিলনাড়ুর সঙ্গে যুক্ত ভারতনাট্যম ডান্স। এটা হচ্ছে ধ্রুপদী ডান্স, ক্লাসিক্যাল ডান্স। তো এখানে আরেকটা হোমওয়ার্ক দেবো যে কেরালার সঙ্গে যুক্ত দুটো ক্লাসিক্যাল ডান্স রয়েছে, কেরালার সঙ্গে যুক্ত, সেই দুটো নাম এখানে কমেন্ট করে বলতে হবে। কেরালার যে ক্লাসিক্যাল ডান্স, সেই কেরালার দুটো ক্লাসিক্যাল ডান্স কমেন্ট করে বলতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে কমেন্ট করো। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, শেয়ার করে দাও।